দেশের চলমান পরিস্থিতি নিয়ে কিছুক্ষণের মধ্যেই জাতীয় উদ্দেশ্যে বক্তব্য দেবেন সেনাপ্রধান। সারা দেশে চলছে অনির্দিষ্টকালের কারফিউ, রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা। অসহযোগ আন্দোলনের নামে দেশের বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞ, স্তম্ভিত মানুষ। সরকারি বিল বন্ডে বিনিয়োগে আগ্রহী ব্যাংক, ব্যক্তি খাতেও বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 1টার 21 সংবাদে। সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দেশের চলমান পরিস্থিতি নিয়ে কিছুক্ষণের মধ্যে জাতীয় উদ্দেশ্যে বক্তব্য দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সবাইকে ধৈর্য ও শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে। আইএসপিআর এর পক্ষ থেকে দুপুর 2টার মধ্যে বক্তব্য দেবেন তিনি। সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত 19 জুলাই রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সরকার। আন্দোলনের নামে আবারও নাশকতা দেখল দেশের মানুষ। নাশকতাকারীরা হামলা, ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় সরকারি বেসরকারি স্থাপনা সহ আওয়ামী লীগ কার্যালয়ে। ভাঙচুর ও আগুন দেয়া হয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতেও। সিরাজগঞ্জে থানা পুড়িয়ে দেয়া সহ হত্যা করা হয় 15 জন পুলিশ সদস্যকে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কোটা আন্দোলনে ভর করে আবারও দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালায় বিএনপি, জামায়াত ও জঙ্গিরা। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় বর্বরোচিত হামলা চালায় সন্ত্রাসীরা। আগুন ধরিয়ে দেয়া হয় থানাসহ বাইরে থাকা যানবাহনে। পিটিয়ে হত্যা করা হয় 15 পুলিশ সদস্যকে। ভাঙচুর ও আগুন দেয়া হয় সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেন্ডির বাসভবনেও। আগুনে পুড়ে যায় বাড়ির ভেতরে থাকা 2 জন। দিনাজপুরে বিচারপতি এনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের বাসভবনে হামলা, ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়া হয়। নাশকতাকারীদের আগুন থেকে বাদ যায়নি 250 শয্যার দিনাজপুর জেনারেল হাসপাতালও। সন্ত্রাসীরা হামলা চালায় জয়পুরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। ভাঙচুরের পর জ্বালিয়ে দেওয়া হয় আগুন। ছাত্রলীগ ও শ্রমিক লীগের কার্যালয়েও আগুন দেওয়া হয়। অস্ত্রশস্ত্র নিয়ে কিশোরগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আদালতপাড়ায় বর্তমান সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বাড়িতে হামলা, ভাঙচুর চালানো হয়। মোটরসাইকেলে আগুন দেয়া সহ ভাঙচুর করা হয় গাড়ি। ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তায় পুড়িয়ে দেওয়া হয় গাড়ি। আশুগঞ্জ থানা ফটকেও হামলা চালায় বিএনপি, জামায়াতের সন্ত্রাসীরা। ফরিদপুরও আন্দোলনের নামে নাশকতা চালায় সন্ত্রাসীরা। রাজেন্দ্র কলেজ ছাত্রলীগের অফিসে আগুন দেয়া সহ ভাঙচুর করা হয় যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে। এছাড়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বাড়িতেও হামলা চালানো হয়। হবিগঞ্জে আন্দোলনের নামে দোকানপাটে ভাঙচুর ও আগুন দেয়া হয়। কেরানীগঞ্জে মডেল থানা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেয়া হয়। পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেল। কুষ্টিয়ায় আন্দোলনকারীদের ব্যানারে ট্রাফিক পুলিশ অফিস, আওয়ামী লীগ কার্যালয় এবং জেলা পরিষদ ভবন সহ বেশ কয়েকটি স্থাপনায় আগুন দেয় বিএনপি, জামায়াতের সন্ত্রাসীরা। পঞ্চগড়ে আওয়ামী লীগ কার্যালয় এবং নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুন দেয় সন্ত্রাসীরা। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বছরের প্রথমার্ধে সুদ থেকে রেকর্ড আয় করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলো। সরকারি ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ থেকে আসে আয়ের বড় অংশ। তবে ট্রেজারি বিল বন্ডের পাশাপাশি ব্যাংকগুলোকে ব্যক্তিখাতেও বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। মেহেদী হাসানের রিপোর্ট। গত মে মাসে ব্যাংকের সুদের হার বাজার ভিত্তিক করা হয়। অব্যাহত রাখা হয় সংকোচনমূলক মুদ্রানীতি। ফলে আমানত এবং ঋণ উভয় ক্ষেত্রেই সুদের হার উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬ ব্যাংকের মধ্যে ৩১টি বছরের প্রথমার্ধে ভালো মুনাফা করে। আর্থিক প্রতিবেদন বলছে ব্যাংকগুলোর সুদ থেকে আয় ২৭০০ কোটি টাকা বেড়ে উন্নীত হয়েছে ১৩,০৪৫ কোটি টাকায়। ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন ব্যাংকের সুদের হার বাড়ানোর কারণে বেসরকারি খাতে ঋণের চাহিদা কমেছে। পাশাপাশি সরকারের ট্রেজারি বিল বন্ডে সুদের হার এখন ১২% ছাড়িয়েছে। ফলে ব্যক্তি খাতে ঋণ দেওয়ার চেয়ে সরকারি বিল বন্ডে বিনিয়োগে বেশি আগ্রহী ব্যাংক, মুনাফাও করেছে বেশি। সুদের হার বাড়লে তো প্রফিটটা বেশি হবে, এটা একটা বিষয়। আর হচ্ছে যে ট্রেজারি যে বন্ড, সেই বন্ডের কিন্তু ইয়েটা বেশি, সুদের হারটা বেশি। এবং ব্যাংকগুলো কী করছে, বিশেষ করে প্রাইভেট ব্যাংকগুলো, তাদের কিন্তু ওই বন্ডের দিকে বেশি ঝুঁকছে। সরকারি বন্ডে যদি এটি খাটানো হয় তখন এই দুটি ব্যাপার থাকে না, একটা হচ্ছে কোনো রিস্ক থাকে না, ডিফল্ট করার রিস্ক থাকে না, আরেকটি হচ্ছে যে এখানে যে প্রভিশন রাখার যে সংস্থা ব্যাপারটি আছে, বাধ্যবাধকতা আছে, সেটা রাখতে হয় না। সুতরাং সেই বিবেচনায় ব্যাংকগুলো যদি আপনার ট্রেজারি বন্ড থেকে ইল্ড একটু কমও হয়ে থাকে সাধারণ ব্যবসায়িক ঋণ থেকে, তবুও ব্যাংকগুলো এটাকে প্রেফার করেছে। তবে ব্যাংকগুলো ব্যক্তি খাতে ঋণ দিয়ে ঠিকমতো আদায় করে মুনাফা করলে তা অর্থনীতির জন্য বেশি লাভজনক বলছেন বিশ্লেষকরা। ব্যাংকগুলোর প্রাথমিক দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে ব্যবসায়িক লেনদেনের জন্য ঋণ দেওয়া। সরকারের বন্ডে টাকা খাটিয়ে শুধু নিশ্চিত ইনভেস্টমেন্ট করা ব্যাংকের একটা কোর ব্যাংকিংয়ের কোনো এটা আদর্শ কাজ হতে পারে না। যেন বিনিয়োগটা বাড়ে, বিশেষ করে প্রাইভেট সেক্টরে। যদিও আমাদের এখনকার প্রবৃদ্ধিটা হচ্ছে সরকারি সেক্টরে, গভর্নমেন্টের যে এক্সপেন্ডিচারের মাধ্যমে হচ্ছে, কিন্তু যদি এটা বেসরকারি খাতে যদি এই বিনিয়োগটা বাড়ে তাহলে কর্মসংস্থান হয়, অর্থনীতির জন্য, রিয়েল সেক্টরের জন্য এটা সুবাতাস বা প্রভাবটা পজিটিভ প্রভাব পড়ে। চলতি বছরের প্রথমার্ধে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ ১,১৯১ কোটি টাকা মুনাফা করেছে ব্র্যাক ব্যাংক। মেহেদি হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। রাজধানী সহ সারা দেশে চলছে কারফিউ। নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছেন না। জীবিকার তাগিদে শ্রমজীবী মানুষ বের হলেও সাধারণ মানুষের চলাচল নেই বললেই চলে। নগরীর কয়েকটি জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিএনপি জামাতের কর্মীরা বিক্ষিপ্তভাবে জড়ো হওয়ার চেষ্টা করে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েকজন ছাত্র অবস্থান করলেও পরে তাদের আর দেখা যায়নি। মোহাম্মদ কবিরের রিপোর্ট। নগরীর গুরুত্বপূর্ণ প্রায় সব রাস্তায় দেখা গেছে এই দৃশ্য। অনির্দিষ্টকালের জন্য ডাকা কারফিউ কঠোরভাবেই পালিত হচ্ছে নগর জুড়ে। বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে নগরবাসীকে মাইকিং করেও জানিয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরের শুনশান নীরবতায় বিশেষ প্রয়োজনে বিভিন্ন চেকপোস্ট পেরিয়ে প্রয়োজনীয় কাজ সারছেন সাধারণ মানুষ। এমার্জেন্সি কিছু ওষুধ দরকার, পেশেন্ট আমার অসুস্থ, ওষুধ কেনার জন্য আসছে। নানা শঙ্কার মধ্যে শ্রমজীবী মানুষও বের হয়েছেন জীবিকার তাগিদে। ঢাকা শহরে আইসি, দিন গেলে ৫০০ টাকা গ্যারেজ মালিকের দেওয়ার নাগে, বসে থাকলে 500 টাকা করে দিয়ে দেবো, এই জন্য পেট দেয় বাইরে হয়ে গেলেন। নগরের কয়েকটি জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল বের করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পিছু হটে তারা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েকজন অবস্থান করলে পরে আর তাদের দেখা যায়নি। নগরীর যে কোনো ধরনের নাশকতা এড়াতে টহলে রয়েছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। মোহাম্মদ কবির, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, পরে যখন ফিরব তখন থাকবে কোটা আন্দোলনে গাইবান্ধায় জামায়াত বিএনপির সহিংসতা, অফিস, রেল স্টেশনে হামলা ভাঙচুর। ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, এখনো প্লাবিত ৬০ গ্রাম, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। আবার আমন্ত্রণ দুপুর ১:৩০ ২১ সংবাদে। এবার বন্যা প্রসঙ্গ। বৃষ্টি এবং উজানের ঢল কমায় ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। নামতে শুরু করেছে ঢলের পানি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বেড়ে ভাঙন দেখা দেয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১১টি স্থানে। প্লাবিত হয় ৮০টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়ে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার ৩ উপজেলার লাখো মানুষ। তবে উজানের ঢল কমায় ২০ গ্রাম থেকে নেমে গেছে পানি। বিপদসীমায় নিচে নেমেছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানিও। তবে এখনও পানিবন্দী ৬০ গ্রামের মানুষ।
এসব গ্রামে নলকূপ ডুবে যাওয়ায় বাসিন্দারা পড়েছেন বিশুদ্ধ খাবার পানির সংকটে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে ৩ উপজেলার সড়ক যোগাযোগ। সরকারি বেসরকারি ত্রাণ না পাওয়ার অভিযোগও রয়েছে। বন্যা কবলিতদের নামতে শুরু করেছে দেশের বিভিন্ন জায়গায় বন্যার পানি। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গাইবান্ধায় সহিংসতা চালিয়েছে জামায়াত শিবির বিএনপি। হামলা ও ভাঙচুর করা হয় পুলিশ অফিস, রেল স্টেশন, আওয়ামী লীগ অফিস। সহিংসতায় আহত হন পুলিশসহ রাজনৈতিক নেতাকর্মী। গাইবান্ধার প্রতিনিধি আফরোজা লুনা তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। আন্দোলনের নামে 18 জুলাই জামায়াত শিবির ও বিএনপির কর্মীরা গাইবান্ধার আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাঙচুর করে। সে সময় অফিসে ছিলেন গাইবান্ধার পৌর মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান সহ আওয়ামী লীগের কয়েক নেতাকর্মী। হামলাকারীরা অফিসের বাইরে থাকা 11টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এটা কোনো মনুষ্যত্ব কাজ হতে পারে না। এটা সম্পূর্ণ পরিকল্পিত এবং হত্যার উদ্দেশ্যে এটা করা। আপনাদের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যারা আওয়ামী লীগ বিরোধী, স্বাধীনতা বিরোধী, জামাত শিবির, বিএনপি, এরা প্রত্যক্ষভাবে সেদিন আমাদের উপরে অফিসে হামলা করে। কোটা বিরোধী আন্দোলন ছাত্ররা এই ধ্বংসলীলা চালায়নি, সারা বাংলাদেশের ন্যায় গাইবান্ধায়। আমরা মনে করি এখানে জামাত শিবির এবং বিএনপির কর্মীরা সুপরিকল্পিতভাবে তারা এই ধ্বংসলীলা চালিয়েছে। এরপর রেল স্টেশন ভাঙচুর করা হয়। এসব সহিংসতায় 2টি মামলা করে পুলিশ। নাশকতায় জড়িত 88 জনকে গ্রেপ্তার করা হয়। আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি এদের কাছে রক্ষিত এদের মোবাইল ফোন, যেসব অ্যাপস ইউজ করেছে এরা, হোয়াটসঅ্যাপে বিভিন্ন মেসেজ বিশ্লেষণ, ভিডিও বিশ্লেষণ, কনভারসেশন বিশ্লেষণ, এসব কিছু করেছি। তো এর ভিতরে বিএনপি এবং জামাতের অনেক নেতাকর্মী রয়েছে। অভিযান যেগুলো রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ যে মামলাগুলো রয়েছে এর তদন্ত প্রক্রিয়া এবং গ্রেপ্তার অভিযান তথ্য প্রমাণের ভিত্তিতেই চলছে। শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করে এমন সহিংসতা ও নাশকতার রাজনীতি দেখতে চান না গাইবান্ধাবাসী। দোষীদের দ্রুত বিচার চান তারা। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শোকাবহ আগস্ট। মুজিব সরকারকে ব্যর্থ করার জন্য ৭৪ সালে ষড়যন্ত্র করে দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়। খাদ্য সহায়তা বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এটি ছিল দেশটির সে সময়ের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের নিষ্ঠুরতম সিদ্ধান্ত। সে সময়ে ব্যর্থ খাদ্য সচিব আব্দুল মোমেনকে খাদ্যমন্ত্রী হিসাবে বসায় জিয়া সরকার। বঙ্গবন্ধু যাদের বিশ্বাস করে বুকে টেনে নিয়েছিলেন তারাই দেশে বিদেশে বঙ্গবন্ধু সরকারের চরম ক্ষতি করে। মানিক শিকদারের রিপোর্ট। ৭১-এর মুক্তিযুদ্ধ, কৃষি উৎপাদনে চরম ব্যাঘাত ঘটে। ৭২-এর খরা, ৭৩ সালের বন্যা, এর সাথে যোগ হয় মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও জ্বালানি সংকট। অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে সদ্য স্বাধীন দেশটি। এরই মধ্যে শুরু হয় বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র। এর প্রভাবেই দেখা দেয় দুর্ভিক্ষ। Everybody expected that few billion people will die by starvation after the flood, after the inflation, because we had no the food grains in our godown at that time. We have tried to collect from all over the world. ওই সময় বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন ছিল। একই সাথে বিভিন্ন মিডিয়ায় ছড়ানো হয় বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার। ৭৪ সালের যে দুর্ভিক্ষ হলো, সেই দুর্ভিক্ষের যে ওই যে রংপুরে বাসন থেকে জাল ফুরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হলো, ওইখানে ওই সময় একটা জালের দাম ছিল 100 টাকা, একটা শাড়ির দাম ছিল 20 টাকা। সে শাড়ি জাল কেনার টাকা তাহলে কোত্থেকে পেল? আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ডক্টর জাস্ট ফার্ল্যান্ড বলেছিলেন ৭৪ সালের দুর্ভিক্ষ ছিল মানবসৃষ্ট। তৎকালীন বাংলাদেশ সরকার ও মার্কিন প্রশাসনের মধ্যকার মতবিরোধের কারণে খাদ্য সাহায্য বন্ধ হয়ে যায়। জিএ সচিব দায়িত্বে থাকার ফলে দেশে দুর্ভিক্ষ হলো, খাদ্য সচিব, এবং এরকম একটি ব্যর্থতার ঘটনা ঘটলো যে আমেরিকা থেকে খাদ্য আসার সেই খাদ্য ফিরে গেল। 1975 সালের পরে জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট হলেন, ক্ষমতা আসলেন, তখন তাকে খাদ্যমন্ত্রী করা হলো। দেশকে অস্থিতিশীল করতে যুক্তরাষ্ট্রের সে সময়ের রাষ্ট্রদূত ডেভিস ইউজিন বোস্টার একাধিকবার মোশতাকের ঢাকার বাড়িতে গোপন বৈঠক করেন। সে তথ্য ব্রিটিশ টেলিভিশনে প্রকাশ্যে জানায় ফারুক ও রশিদ।
shown in a way that বঙ্গবন্ধু হত্যায় জিয়া মোশতাকের ভূমিকা সম্পর্কে যেসব সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়, ইনডেমনিটি আইনটি তার সাথে আরেকটি তাৎপর্যপূর্ণ সংযোজন। অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত, সেটা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI সক্রিয়ভাবে জড়িত। পরবর্তী উইকিলিক্সের মাধ্যমে জেনেছি আমরা যে আমেরিকার যে CI সংস্থা, তারাও এটার সাথে জড়িত, এবং তারও কিছু নমুনা কিন্তু আমরা দেখেছি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুর 1:30 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশের চলমান পরিস্থিতি নিয়ে কিছুক্ষণের মধ্যেই জাতীয় উদ্দেশ্যে বক্তব্য দেবেন সেনাপ্রধান। সারা দেশে চলছে অনির্দিষ্টকালে কারফিউ, রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা। অসহযোগ আন্দোলনের নামে দেশের বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞ, স্তম্ভিত মানুষ। সরকারি বিল বন্ডে বিনিয়োগে আগ্রহী ব্যাংক, ব্যক্তি খাতেও বাড়ানো পরামর্শ বিশ্লেষকদের। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরপরে 2:30 সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।